আপনি কি জানেন যে মানুষকে এই পৃথিবীর সবথেকে ইন্টেলিজেন্ট স্পিসিস কেন বলা হয়? ওয়েল, এটির আসল কারণ হলো আমাদের ব্রেন। আমাদের ব্রেন ন্যাচারালি খুবই কিউরিয়াস। আমাদের ব্রেন সবসময় নতুন নতুন জিনিসকে জানার জন্য খুবই উৎসুক, এবং এর সাথে সাথে এটি প্রতিটি জিনিসের উপর প্রশ্ন তুলতে ভালোবাসে। বহু লোক রয়েছে যারা আবার এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বার করার চেষ্টাও করে, আর কিছু কিছু লোক এমনও রয়েছে যারা অতটা ভাবে না। তারা সেই প্রশ্নগুলিকে প্রশ্ন আকারেই ব্রেনে রেখে দেয়। আসলে এই সকল লোকেদের যায় আসে না যে এই প্রশ্নটির উত্তর কি হবে, কিন্তু আপনি তা নন। আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন, অর্থাৎ আপনি সেই সকল কেনকে জানতে চান। আপনি ইউনিভার্সের সেই সকল কি এবং কেনগুলিকে জানতে চান। আর ঠিক এই ধরনেরই একটি প্রশ্ন ছোটবেলা থেকেই লোকেদের মুখে কোনো না কোনো সময় আপনি অবশ্যই শুনেছেন যে প্রথমে কোনটি এসেছে, ডিম না মুরগি, তাই না? ওয়েল, আমরা সকলেই জানি যে এগ লিঙ্কড অ্যানিমালস এই পৃথিবীতে কয়েক হাজার বছর আগে থেকেই রয়েছে। যখন এই পৃথিবীতে মুরগি ছিল না, তখন থেকেই এই পৃথিবীতে এগ লিঙ্কড অ্যানিমালস রয়েছে। ইভেন ডাইনোসররাও ডিম প্রজনন করত। তাহলে এর থেকে হয়তো আমরা বলতে পারি যে ডিম আগে এসেছে এবং মুরগি পরে এসেছে, তাই না? কিন্তু আমাদের প্রশ্নটি একটু অন্যরকম, এবং আমরা এই বিষয়টিকে আরও ক্লিয়ারিফাই করে জানব যে সবথেকে প্রথমে কি মুরগি এসেছিল নাকি সবথেকে প্রথমে মুরগির ডিম এসেছিল। কারণ এতদিন ধরে যে প্রশ্ন করা হতো সেখানে বলা হতো যে আগে মুরগি এসেছে নাকি ডিম এসেছে, আর অবভিয়াসলি এখানে স্পেসিফাই করা নেই যে সেই ডিমটি কোন জিনিসের। তাই এই কারণের জন্য মেন এবং কারেকশন করা প্রশ্নটি হলো এই যে প্রথমে মুরগি এসেছে নাকি মুরগির ডিম। ওয়েল, এই কথাটি আমরা সকলেই জানি যে একটি মুরগি কেবলমাত্র মুরগির ডিম থেকে জন্ম হতে পারে, তাই না? তবুও যদি আপনি বলেন যে মুরগি আগে এসেছে, তখন আমি আপনাকে বলবো যে মুরগি যদি আগে এসে থাকে তাহলে সেই মুরগি এলো কোথা থেকে। তারপর যদি আপনি বলেন যে তাহলে মুরগির ডিম আগে এসেছে, তাহলে এক্ষেত্রে আমি আবার বলবো যে তাহলে সেই মুরগির ডিম এলো কোথা থেকে। কারণ একটি মুরগির ডিমকে কেবলমাত্র একটি মুরগি প্রজনন করতে পারবে, তাই না? কারণ এগ ফরমেশনের জন্য যে OV17 প্রয়োজন হয় তা কেবলমাত্র মুরগির ওভারিতেই পাওয়া যায়। তো এক্ষেত্রে হয়তো তাহলে মুরগি আগে এসেছে। আর ঠিক এই ধরনেরই কিছু তর্কে আপনার এবং আমার সারা দিন পেরিয়ে যাবে। আর যদি আমরা চাই তো এই তর্ক এবং ডিসকাশনে জেনারেশন পার করে দিতে পারবো, আর যেমনটি আমরা এতদিন ধরে করেও এসেছি, তাই না? কিন্তু আজ আর নয়। আজ আপনি এই কমপ্লেক্স প্রশ্নের উত্তরটিকে জেনে তবেই এখান থেকে যাবেন। ওয়েল, এই প্রশ্নটি শুনে যতটা সহজ মনে হয়, আসলে তা কিন্তু অতটা সহজ নয়। এটিকে বোঝার জন্য সবথেকে প্রথমে আমাদেরকে পৃথিবীর লাইফ এভলিউশনের ব্যাপারে ভালোভাবে জানতে হবে। আমাদের পৃথিবীতে লাইফ বা জীবন আজ থেকে প্রায় 2 বিলিয়ন বছর আগে এভলভ হওয়া শুরু হয়েছিল। সেই সময় লাইফ কেবলমাত্র সিঙ্গেল সেল এবং মাল্টি সেলুলার সেলে সীমিত ছিল। আজ থেকে প্রায় 500 মিলিয়ন বছর আগে স্পঞ্জ এবং জেলিফিশের মতো প্রাণীরা ইভলভ হয়েছিল। এদেরকে আমরা ট্রু অ্যানিমেলস বলতে পারি। অর্থাৎ এরাই ছিল সেই প্রথম জীব যারা এই মাল্টি সেলুলার সেলকে পার করে একটি লিভিং অ্যানিমেলে ফর্ম হয়েছিল এবং নিজেদের ক্যাটাগরি তৈরি করেছিল। এরপর ধীরে ধীরে এভলিউশন আরও কমপ্লেক্স হওয়া শুরু হলো এবং অ্যানিমেলসরা ধীরে ধীরে ইন্ডিভিজুয়ালসে ভাগ হতে শুরু করলো। এই এভলিউশন প্রসেসটি এমনভাবে চলছিল যাতে কেবলমাত্র তারাই বেঁচে থাকে যারা নেচারে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে, আর যারা সার্ভাইভ করতে পারছিল না বা যারা অন্য প্রজাতির সাথে কম্পিট করতে পারছিল না তারা এক্সটিংক্ট বা বিলুপ্ত হতে শুরু করলো। ফর এক্সাম্পল, হয়তো এমনও কিছু স্পিসিস ইভলভ হয়েছিল যাদের 6টি হাত ছিল, কিন্তু তারা 4টি হাতযুক্ত স্পিসিসদের সাথে কম্পিট করতে না পারার কারণে এবং বেঁচে থাকার জন্য যে সকল জিনিসগুলির প্রয়োজন সেই সকল জিনিসগুলির রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে না পারার কারণে হয়তো এক্সটিংক্ট হয়ে গেছে। এভলিউশনের ব্যাপারে ইন্টারেস্টিং কথা হলো এই যে এটি কমপ্লিটলি নেচারের উপর ডিপেন্ড করে। হয়তো এমনও হতে পারে যে পৃথিবীতে এমনও কিছু জীব ছিল যারা পৃথিবীর একটি প্রান্তে খুবই স্বাচ্ছন্দ্যে বাস করছিল, কিন্তু যখনই তারা ফোর্সফুলি বা অন্য কোনো কারণে সেই জায়গাকে ত্যাগ করে পৃথিবীর অন্য একটি প্রান্তে চলে গেছে, তখন সেই জায়গায় তারা এক্সটিংক্ট হয়ে গেছে। আজ এই পৃথিবীতে প্রায় 1 ট্রিলিয়ন স্পিসিস রয়েছে, আর এই 1 ট্রিলিয়ন স্পিসিসের মধ্যে থেকে কেবলমাত্র 1.6 মিলিয়ন স্পিসিস সেন্ট্রাল ডেটাবেসে রেজিস্টার্ড রয়েছে। আর এই নাম্বারটি আজ পর্যন্ত এই পৃথিবীতে যতগুলি স্পিসিস এক্সিস্ট করত তার পরিমাণের 1%ও নয়। তাহলে একবার ভেবে দেখুন যে এই এভলিউশনে কতগুলি প্রজাতি
ফরমেশন এবং এক্সটিংক্ট হয়েছে। আর এই কারণের জন্যেই একটি স্পিসিস তার প্রতিটি অ্যাঙ্গেলে এতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, কারণ এরা প্রকৃতির সেই সকল কঠিন বাধাগুলিকে পার করে নিজেকে সার্ভাইভ করতে পেরেছে, এবং যারা প্রকৃতির এই বাধাগুলিকে পার করতে পারেনি তারা এক্সটিংক্ট হয়ে গেছে। এবং ভবিষ্যতেও ঠিক একই ঘটনাটি ঘটবে, আর এটি সম্ভব হয় ডিএনএ মিউটেশনের কারণে। এই কথাটি তো আমরা সকলেই জানি যে রিপ্রোডাকশনের সময় দুটি অর্গানিজম তাদের নিজেদের জেনেটিক ইনফরমেশনকে ডিএনএর আকারে নেক্সট জেনারেশনকে পাস করে, এবং রিপ্রোডাকশনের পর যে নতুন অর্গানিজম প্রডিউস হয় তার মধ্যে এই জেনেটিক ইনফরমেশন রেপ্লিকেট হয়ে যায়। আর এই কারণের জন্যেই মানুষ একটি মানুষকেই জন্ম দেয়, কিন্তু এই রেপ্লিকেশন কোনোদিনই 100% অ্যাকিউরেট হয় না। আর এই কারণের জন্যেই নতুন জেনারেশনে খুবই মাইনর, অলমোস্ট 0.0001% চেঞ্জেসকে দেখতে পাওয়া যায়। কিন্তু এই ছোট ছোট ডিএনএ মিউটেশনগুলি যখন 10,000 বা 1 লক্ষ জেনারেশন পাস হয়ে যায়, তখন এটি সম্পূর্ণভাবে একটি নতুন স্পিসিসে কনভার্ট হয়ে যায়। যেমন মনে করুন যে যখন মানুষেরা কম হিংস্র জাতীয় নেকড়েদের নিজেদের আশেপাশে থাকতে দেওয়া শুরু করলো, তখন ধীরে ধীরে এই নেকড়েদের নেচার পরিবর্তন হতে লাগলো, যার ফলস্বরূপ তাদের ডিএনএ চেঞ্জ হতে শুরু করলো। আর আজ আমরা তাদের একটি নতুন স্পিসিস অর্থাৎ কুকুর রূপে তাদের দেখতে পাই। তো এই নেকড়ে থেকে কুকুরের ট্রান্সফরমেশনে 10, 20 বা 50 নয়, বরং 10 বা 20 হাজার জেনারেশনের প্রয়োজন হয়েছে। আশা করছি এবার আপনি পৃথিবীর লাইফ এভলিউশনের ব্যাপারে একটি বেসিক আইডিয়া পেয়ে গেছেন, তাই না? তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি যে প্রথমে মুরগি এসেছে নাকি মুরগির ডিম এসেছে। যদি আমরা আজকের মুরগির ব্যাপারে কথা বলি, তো অতীতে কোনো জীবের 10 বা 20 কোটি ডিএনএ মিউটেশনের পর আমরা ধরে নিলাম যে দুটি প্রোটো চিকেন তৈরি হয়েছিল। প্রোটো চিকেন হলো সেই চিকেন যা একটি পিওর চিকেনের 98 থেকে 99% প্রপার্টিস নিয়ে তৈরি। এই প্রোটো শব্দটি আসলে প্রোটোটাইপ থেকে নেওয়া হয়েছে, যা কোনো আসল জিনিসের এক্স্যাক্ট হুবহু কপি, কিন্তু সেটি আসল নয়। আর ঠিক একই রকমভাবে এই প্রোটো চিকেন কিন্তু কোনো চিকেন নয়, বরং এমন এক ধরনের জীব যার 99% প্রপার্টিস চিকেনের সাথে ম্যাচ করে। আর যখন এই দুটি প্রোটো চিকেন রিপ্রোডিউস করে একটি নতুন প্রোটো চিকেন এগ দিল, তখন সেই ডিএনএ মিউটেশনের কারণে সেই ডিম থেকে যে নতুন স্পিসিসটি জন্ম নিল সেটি হলো চিকেন। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে সবথেকে প্রথমে চিকেন এসেছে। কিন্তু এক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে দুটি প্রোটো চিকেন একটি চিকেন এগ দিল এবং তার মধ্যে থেকে একটি চিকেন বেরিয়ে এলো, এই কারণের জন্য প্রথমে চিকেন এগ এসেছে, তাই না? তো এবার এই সম্পূর্ণ তর্কটি কেবলমাত্র এই বিষয়টির উপর রয়েছে যে সেই ডিমটিকে কি আমরা প্রোটো চিকেন এগ বলবো নাকি চিকেন এগ বলবো। কারণ এই এগটিকে দুটি প্রোটো চিকেন দিয়েছে। এই দুটি চিকেন সম্পূর্ণভাবে চিকেন নয়, এরা চিকেনের 99% প্রপার্টিসকে ম্যাচ করে তো ঠিকই, কিন্তু তার ডিমকে আমরা চিকেন এগ বলতে পারবো না। কিন্তু এবার আরও একটি প্রশ্ন তৈরি হয় যে যদি এটি একটি প্রোটো চিকেন এগ হয়ে থাকে, তাহলে এর মধ্যে থেকে একটি প্রোটো চিকেন কেন জন্ম হলো না? এই কারণের জন্য আমরা দুজনেই এই কথাটিতে এগ্রি করব যে সেই ডিমটি যা থেকে প্রথমবার একটি অরিজিনাল মুরগির জন্ম হলো, সেই ডিমটি একটি প্রোটো চিকেন এগ নয়, বরং অরিজিনাল চিকেন এগ ছিল। ফাইনালি আমরা স্বীকার করতে পারি যে প্রথমে মুরগির ডিম এসেছিল এবং পরে মুরগি এসেছিল। সম্পূর্ণ ডেটা এবং ইনফরমেশনকে আমি আপনার সামনে তুলে ধরলাম এবং যতটা সম্ভব আমি আপনাকে তা এক্সপ্লেনও করে দিলাম। এবার এটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে যে আপনি বিষয়টিকে কিভাবে বুঝবেন। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে এই দুটি প্রোটো চিকেনের ডিএনএ চেঞ্জেসের কারণে একটি চিকেন এগ এসেছিল। এই দুটি প্রোটো চিকেন চিকেনের 99% প্রপার্টিসকে ম্যাচ করলেও এটি অরিজিনাল চিকেন নয়, কিন্তু তাদের রিপ্রোডাকশনের পর ডিএনএ মিউটেশনের কারণে যে এগটি এলো তা একটি অরিজিনাল চিকেন এগ ছিল। আর এই অরিজিনাল চিকেন এগ থেকে অবভিয়াসলি একটি অরিজিনাল চিকেন জন্ম হলো। তো বন্ধু, আপনার কি মনে হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটিকে সেই সকল লোকেদের কাছে শেয়ার করুন যারা আজও এই প্রশ্নটিকে নিয়ে তর্ক করে, যাতে তারাও এই প্রশ্নটির উত্তরটিকে জানতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।